আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক তোমাদের সামনে আজকে হাজির হয়েছি জারণ মিজানের সমতকরণের একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। সো এই ট্রিক্সে আমরা আলোচনা করব কিভাবে সমতকরণটা খুব কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারি। সো দেখো, আমরা সমতকরণ অম্লীয় মাধ্যমে আমরা নিশ্চয় হচ্ছে এইচএসসি তে করেছি। আজকে আমরা অম্লীয়করণটা খুব শর্টকাটে কিভাবে করা যায় সেটা ডিসকাস করব। সো তার জন্য আমরা একটা স্পেশাল টেকনিক একটা আয়োজন করেছি। এখানে 4টা বা 6টার মতো একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আমরা পড়বো, পড়ে আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। সো দেখো এখানে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে তুল্য সংখ্যা বের করা, অর্থাৎ জারক ও বিজারকের তুল্য সংখ্যা আমাদেরকে আগে বের করা শিখতে হবে। নিশ্চয়ই তোমরা জারক এবং বিজারক সম্পর্কে জেনেছো এইচএসসি তে। আজকে আমরা সেগুলো একটু ওভারভিউ করব। এরপরে 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, তুল্য সংখ্যা বিনিময় করলে তুল্য সংখ্যাকে আমাদেরকে বিনিময় করা শিখতে হবে। বিনিময় করে আমাদেরকে মোল সংখ্যাটা কি করতে হবে, পাইতে হবে। এরপর 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, দেখো জারকের মধ্যে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে ঠিক ততটা পানি থাকবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যার যার প্রাপ্ত মোট সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সেখানে আমরা সালফেট আয়নটা যোগ করব। এবং 6 নম্বর পয়েন্টটা হচ্ছে পরিশেষে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যা সমান আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ তোমরা যদি এই 6টা পয়েন্ট যদি শিখে রাখতে পারো তাহলে জারণ বিজারণ সমতকরণটা খুব কম সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারবে। সো আমরা একটা ডেমো দেখি। ডেমো দেখার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমাদের জারক কয়টা, বিজারক কয়টা। কারণ জারক বিজারক জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু সমতকরণ করতে পারবো না। সেখানে জারকের মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক ক্লোরাইড এবং হচ্ছে কপার সালফেট। এগুলো হচ্ছে আমার জারকের মধ্যে পড়ে। আর বিজারকের মধ্যে কোনটা কোনটা পড়ে দেখো, বিজারকের মধ্যে পড়ে ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এরপর অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড এবং সোডিয়াম থাইসালফেট। অর্থাৎ তোমরা অ্যাডমিশনে বলো বা এইচএসসি তে বলো, যেখানে তোমরা জারণ বিজারণ সমতকরণ প্র্যাকটিস করো না কেন, তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করা হবে। সো আমরা একটা ডেমোতে দেখি। ডেমোতে আমরা প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে ফেরাস সালফেটের জারণ বিজারণ সমতকরণ করব উইথিন 30 সেকেন্ডস। সো কিভাবে আমরা সমতকরণ করতে পারি একটু দেখি। সো নরমালি আমরা এইচএসসি তে আমরা কিভাবে পড়েছি, এইচএসসি তে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতকরণ করেছি। আজকে আমরা দেখব তুল্য সংখ্যা দিয়ে কিভাবে সমতকরণ করা যায়। কিন্তু তার আগে ওই 6টা স্টেপস তোমাকে মনে রাখতে হবে। 6টা স্টেপসের মধ্যে প্রথম যেটা ছিল সেটা কি, তুল্য সংখ্যা বের করা শিখতে হবে। দেখি বলো, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তুল্য সংখ্যা কেমনে বের করেছেন? আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা জারক পদার্থ আর হচ্ছে ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ। তোমরা সবাই জানো যে জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা। আর ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ, বিজারক পদার্থ যতটা ইলেকট্রন ত্যাগ করে ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা। সো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 6। আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে আমি প্রথম স্টেপে কি বলেছিলাম? প্রথম স্টেপে বলেছিলাম তুল্য সংখ্যা বের করতে। সেকেন্ড স্টেপে বলেছিলাম তুল্য সংখ্যা বের করার পরে মোল সংখ্যা বিনিময় করতে। সরি, তুল্য সংখ্যা বের করার পরে তুল্য সংখ্যা বিনিময় করার পরে মোল সংখ্যা পাওয়ার জন্য। সো এজন্য আমরা কি করব, যে তুল্য সংখ্যা পাওয়ার পরে সেটাকে বিনিময় করে দিব। বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ করে দিব। কিভাবে আমরা একটু দেখি। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম K2Cr2O7। এরপরে আমাদের কি আসবে বলো, FeSO4 আসবে। কারণ আমরা সমতকরণ করতেছি কার সাথে? FeSO4 এর সাথে। আর যেহেতু এটা অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যম আমরা কাকে অ্যাড করি? অম্লীয় মাধ্যম আমরা অ্যাড করি সালফিউরিক অ্যাসিডকে। কাকে? সালফিউরিক অ্যাসিডকে। সো এখন আমাকে বলো এটা সমতকরণ কিভাবে করব। ওই স্টেপস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম স্টেপসে ছিল তুল্য সংখ্যা লিখে ফেলা, তুল্য সংখ্যা লিখে ফেলছি। সেকেন্ড স্টেপ ছিল তুল্য সংখ্যাকে বিনিময় করে দাও। বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ করে দাও। সো এক্সচেঞ্জটা আমি তোমাদেরকে হাইলাইট করে ব্ল্যাক পয়েন্টে দেখাচ্ছি যে এক্সচেঞ্জ করলে তুল্য সংখ্যা এটা হচ্ছে 6 কার? পটাশিয়াম ডাইক্রোমেটের। সো এই 6টা এক্সচেঞ্জ করে দিবা কার কাছে? ওই বিজারকের কাছে। সো বিজারকের কাছে আমি এক্সচেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা কিরকম হবে? এই যে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা পেয়েছি 1 না, এই একটা এক্সচেঞ্জ করে দাও কার সাথে? জারকের সাথে। জারক মানে পটাশিয়াম ডাইক্রোমেট। সো এক্সচেঞ্জ করে দিলে এখানে হবে 1। অর্থাৎ বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ করিয়ে দেওয়া। অর্থাৎ তুমি যে তুল্য সংখ্যাটা পেয়েছো সেটা ওর সাথে এক্সচেঞ্জ করে দিলে তুমি মোল সংখ্যাটা পাবা। সো প্রথম 2টা পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে থার্ড পয়েন্টে কি ছিল? থার্ড পয়েন্টে ছিল এই যে আমার জারকে যতটা অক্সিজেন থাকবে, এখানে জারক কোনটা? জারক হচ্ছে এটা। অনেকে মনে করবা জারক এটা, জারক কিন্তু এটা না। জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। সো জারকে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে আমি ততটা পানি বসাই দিব। সো জারকে অক্সিজেন আছে কয়টা? 7টা। আমি ডান পাশে পানি বসাই দিব 7টা। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, আমাদের তৃতীয় নাম্বার স্টেপস চলে গেল। আচ্ছা, ফোর্থ স্টেপসে কি ছিল?
ফোর্থ স্টেপসে আমাদের ছিল, আমরা একটু দেখিনি যে তোমরা হয়তো এটা এই যে দেখো ফোর্থ স্টেপসে ছিল কি, যে যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। এখন বলো প্রাপ্ত মোল সংখ্যা কিভাবে বের করব? এটা বের করাই আছে, এটা আমরা একটু দেখি যার যার প্রাপ্ত মোল সংখ্যা মানে কিভাবে বের করবো। আসো এই যে দেখো, এই যে দেখো যার যার প্রাপ্ত মোল সংখ্যা, প্রাপ্ত মোল সংখ্যা মানে কি, প্রাপ্ত মোল সংখ্যা বের করার আগে আয়ন সম্পর্কে জানতে হবে। এই যে একটু এখানে একটা কথা বলছিল যে যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন, এখানে আয়ন বের করতে হবে। বলো জারক থেকে কি আয়ন আসবে, বিজারক থেকে কি আয়ন আসবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো জারক থেকে আয়ন আসবে হচ্ছে Cr3+, আর বিজারক থেকে কোন আয়নটা আসবে, Fe3+। এখন এটা অনেকে জানতে নাও পারো, এটা যদি তোমার জানা না থাকে তাহলে তোমাকে এই জারকের বিজারণ বিক্রিয়াটা পড়তে হবে, আর এই বিজারকের জারণ বিক্রিয়াটা পড়তে হবে। জারণ বিজারণ বিক্রিয়া তুমি নিশ্চয়ই জানো যে এটার বিজারণ বিক্রিয়া হওয়ার পরে Cr3+ আসে, আর এটার জারণ বিক্রিয়া হওয়ার পরে Fe3+ আসে। আচ্ছা, সো যার যা প্রাপ্ত মোল সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে মোল সংখ্যা কত, এটার কত মোল সংখ্যা কত 1, এটার মোল সংখ্যা কত 6। তাহলে যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। তাহলে বলো এইটার সাথে 6 গুণ করে দাও, এটার সাথে 1 গুণ করে দাও, শেষ। সো আমাদের 4 নাম্বার স্টেপস পর্যন্ত আমাদের শেষ। এখন চলে আসি 5ম স্টেপসে। 5ম স্টেপসে কি বলছে, যদি অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সেখানে সালফেট বসাতে হবে। সো সালফেট কেন বসাবো, যখন অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকবে। তাহলে দেখো অম্লীয় মাধ্যম হিসেবে কিন্তু আমাদের কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। সো অম্লীয় মাধ্যম হিসেবে যদি সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে আমাদেরকে সালফেট আয়ন বসাতে হবে। সালফেট আয়ন কেমনে বসাবো আমরা একটু দেখিনি, আসো তো দেখি। এই যে এই জায়গায় আমরা সালফেট আয়নটা বসাবো, অর্থাৎ Cr এর সাথে আমরা যদি সালফেট আয়নটা বসাই দিই তাহলে কিভাবে হয় একটু দেখো। তোমরা সবাই জানো যে ক্রোমিয়ামের যোজনী এখানে কত, 3। যোজনী কেমনে বুঝছি, এই যে চার্জ 3+ মানে তার যোজনী হচ্ছে 3। তাহলে ক্রোমিয়ামের যোজনী 3 হলে 3 এখানে বসাতে হবে। আর ছোটবেলা থেকে পড়ে আসছি সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী হচ্ছে 2, 2টা আমরা এখানে বসাই দিব। এতটুকু তোমরা সবাই বোঝার কথা, কারণ তোমরা এগুলো HSC তে পড়ে আসছো। এরপরে দেখো এই যে এই জিনিসটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে আয়রনের যোজনী কত 3, আর যেহেতু এখানে প্লাস আছে, প্লাস থাকলে আমরা সালফেট আয়নটা বসাবো। তো সালফেট আয়ন বসালে কি এইভাবে না, সালফেট আয়ন এইভাবে না, অর্থাৎ Fe3+ মানে কি আয়রনের যোজনী 3, অর্থাৎ এই আয়রনের যোজনীটা আমরা পাশাপাশি বসাবো না, আমরা অপোজিট সাইডে বসাবো। অপোজিট সাইডে বসালে কি হয়, 3 এখানে আসে। কেন 3 বসাইছি, কারণ আয়রনের যোজনী হচ্ছে 3 আর সালফেটের যোজনী এখানে কত 2। এই জিনিসটা তোমাদের সকলেরই বোঝার কথা। আচ্ছা এখানে এখন আমাকে বলো, এখানে তোমাদের সকলের হচ্ছে এই পয়েন্টে বোঝা গেছে। আচ্ছা সো এখন আমাদের 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা চলে আসছি। এই যে দেখো যদি অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সেখানে আমরা সালফেট আয়ন বসাবো। লাস্ট পয়েন্টে কি বলছে, যে পরিশেষে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যা সমান করতে হবে। সো দেখিনি কিভাবে সমান করতে হয়। এই যে দেখো সমান কিভাবে করব, এই যে দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 14টা আছে। তাহলে আমরা এখানে 7 বসাই দিব, শেষ। আচ্ছা এরপরে এই জায়গায় আসি, এখানে ক্রোমিয়াম 2টা, বাম পাশে ক্রোমিয়াম কয়টা, 2টা। এখানে কোনো কিছু বসানোর দরকার নাই। এখানে আয়রন কয়টা, 2টা, বাম পাশে আয়রন কয়টা, 6টা। এখানে আমি জাস্ট 3 বসাই দিব। এখানে আমি কত বসাবো, এখানে আমি জাস্ট 3 বসাবো, এই যে 3। আমার সমতাকরণ শেষ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি একটু আগে বলেছিলেন 30 সেকেন্ডে সমতাকরণ সলভ করতে হবে। 30 সেকেন্ড আমরা এটা পারবো, কিন্তু সমস্যা কি, আমি তোমাকে প্রতিটা স্টেপ বুঝিয়েছি, এই জন্য আমাদের একটু সময় লাগছে। সো তোমরা এখনো যারা এই জিনিসটা ক্লিয়ার করতে পারো নাই, আমরা আরেকটা ডেমো দেখি। সো ডেমোটা দেখলে আমরা ইনশাল্লাহ বুঝবো। এই যে দেখো, আচ্ছা এর আগে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করি। এখানে আমাদের আরেকটা জিনিস মিসিং গেছে, যে লাস্টে দিয়ে আমরা চোখ বন্ধ করে K2SO4 বসাই দিব। কি বসাই দিব, K2SO4 বসাই দিব। এটা হচ্ছে আমাদের মুখস্থ কনসেপ্ট। তুমি বলতে পারো যে ভাইয়া এই জিনিসটা আনছেন কোত্থেকে, এটা হচ্ছে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যাটা সমান করার জন্য এটা আমাকে আনতে হয়েছে। এখন তুমি দেখো বাম পাশে এবং ডান পাশে প্রতিটা পরমাণুর সংখ্যা কিন্তু সমান হয়েছে। কিভাবে দেখো, এই যে এখানে আয়রন আছে কয়টা, 6টা, ডান পাশে আয়রন আছে কয়টা, 6টা। এরপরে আমি যদি পটাশিয়াম দেখি, বাম পাশে পটাশিয়াম আছে কয়টা, 2টা, ডান পাশে পটাশিয়াম আছে কয়টা, 2টা। এরপর আমি যদি হাইড্রোজেন দেখি, বাম পাশে হাইড্রোজেন আছে কয়টা, 14টা, ডান পাশে হাইড্রোজেন আছে কয়টা, 14টা। এরপর আমি যদি সালফেট আয়নটা দেখি, সালফেট বাম পাশে সালফেট আছে কয়টা, 6টা, ডান পাশে বাম পাশে টোটাল কয়টা, 6টা 7টা মিলে কয়টা, 13টা। ডান পাশে সালফেট কয়টা দেখি তো, 3টা, 3 × 3 = 9। এই যে দেখো 3 × 3 = 9, 9 × 3 = 12, 12-র সাথে এই 1 যোগ করলে কত,
13, অর্থাৎ বাম পাশে 13টা সালফেট, ডান পাশে 13টা সালফেট। আমাদের সমতকরণ শেষ। এরপরে আমরা আরেকটা ডেমো দেখি। এই যে ডেমোতে কি বলা আছে দেখো, যে নিচের কোনটি সঠিক আয়নিক সমীকরণ। এটা আমাদের অ্যাডমিশনের সবচেয়ে বেশি কমন একটা প্রশ্ন। এই সমতকরণটা আমাদেরকে এখন সলভ করতে হবে। বলো, এই যে একটু আগে আমরা এটা সলভ করেছি, এই যে দেখো 1 2 3, এটা আমরা ইজিলি সলভ করতে পারবো। কিভাবে? আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, প্রতিটা জিনিসের তুল্য সংখ্যা বের করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট না, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। ফেরাস সালফেট হচ্ছে তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যা বিনিময় করে দাও, বিনিময় মানে এক্সচেঞ্জ করে দাও, তাহলে এক্সচেঞ্জ করলে কত আসবে? 6 আসবে। এই যে 6 এখানে বসাবো আর এখানে 1 বসাবো। এখানে কোথাও কি বিনিময় করার পরে সংখ্যাটা কি মিলছে? মিলে নাই। এই যে দেখো এটাতে মিলে নাই, এটাতে 6 আছে নাই, সো এটা বাদ। এটাতে 6 আছে নাই, এটা বাদ। বাট এটা দেখো, এটাতে 6 আছে, এটাতে 6 আছে। এখন আমরা কি করব? এর পরেরটা মিলাবো। যে আমি বলেছিলাম যে জারকে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে ততটা পানি বসাবো। এখানে 60টা পানি আছে, 60টা অক্সিজেনের জন্য 60টা পানি, কিন্তু এখানে 60টা অক্সিজেনের জন্য 60টা পানি নাই। এই জন্য আমি ঘটা দেখাবো, ঘটা আমি দেখাতে পারবো না। ক্লিয়ার? আশা করি এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা কি, এই পয়েন্টটা যারা একটু ভালোভাবে বুঝতে পারবা তারা সমতকরণ 30 সেকেন্ডে সলভ করতে পারবা। আই রিপিট, 30 সেকেন্ডে সলভ করতে পারবা। এখানে প্রতিটা পয়েন্ট তোমাকে মিলাতে হবে না, তুমি জাস্ট এই প্রথম 3টা পয়েন্ট মিলাতে পারলে তোমার সমতকরণ কিন্তু শেষ হয়ে যাবে। সো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস লিখে দিচ্ছি, যে তোমরা K2Cr2O7 এর সাথে তোমরা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, আমরা কি করেছিলাম আমরা একটু আগে, সরি আমি এটা দিব না, আমি নতুন আরেকটা দিই, আমি হচ্ছে এটা দিই, আমি এটা দিই, আমি K2MnO4 দিব, K2MnO4, সরি K2 না, KMnO4, KMnO4 এর সাথে আমি হচ্ছে FeSO4 দিব। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। আশা করি এই সমতকরণটা তুমি ইজিলি সলভ করতে পারবা। সো আমাদের আজকে সমতকরণের হ্যাক্সটা হচ্ছে এতটুক। তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদেরকে এই জিনিসটা একটু পড়তে হবে। অর্থাৎ কোন জিনিসটা? এই জিনিসটা হচ্ছে বিজারণ এবং জারণ প্রক্রিয়া। এটা তোমরা একটু দেখে নিবা, ইনশাল্লাহ তোমাদের কাছে খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে। আশা করি তোমরা এই শর্টকাট ট্রিক্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করেছো। যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে। এইরকম জটিল জটিল প্রশ্ন তোমরা শর্টকাট ট্রিক্স দিয়ে সলভ করার জন্য ভর্তি হয়ে যাও আমাদের ভার্সিটি ইউনিট অ্যাডমিশন ব্যাচে, এবং তোমাদের এই ভর্তি প্রস্তুতি 100তে 100 করতে আমরা আছি তোমাদের সাথে।